জননিরাপত্তা শব্দটি কি বর্তমান সময়ে শুধুমাত্র অভিধানে আটকে আছে? বর্তমান সময়ে কেন প্রতিনিয়ত ধর্ষণ, খুন, ছিনতাই, ডাকাতি, মব সন্ত্রাসের মতো ঘটনা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে? জননিরাপত্তা নিশ্চিতে সরকার কিংবা রাজনীতির দায় কতটুকু? এই প্রসঙ্গে আজকের আলোচনা। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছি আড়াইল অ্যাঙ্গেল, চ্যানেল এন্ড স্কোয়ার বার। আজকের আলোচনায় স্টুডিওতে উপস্থিত আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান বিএনপি। সেই সঙ্গে আরও আছেন শাহাদাত হোসেন সেলিম, চেয়ারম্যান এলডিপি ও মুখপাত্র 12 দলীয় জোট। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব শামসুজ্জামান দুদু, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। বলছিলাম যে একটা ভিন্ন বাস্তবতা এসে আমরা দাঁড়িয়েছি। আমরা গণঅভ্যুত্থানের পরে যে স্বপ্ন নিয়ে রাষ্ট্র সংস্কারের স্বপ্ন দেখেছিলাম কিংবা পরিবর্তনের আকাঙ্ক্ষা জনমনে আমরা দেখেছি, বর্তমান বাস্তবতার সাথে সেই আকাঙ্ক্ষার ফারাক কতটুকু দেখেন? জি, আপনাকে ধন্যবাদ। ফারাক যদি আলোচনা করতে যাই, অনেক বড় হয়ে দেখা দিয়েছে। গত 24-এর যে গণঅভ্যুত্থান, সেটি 17 বছরের মানে একেবারে ভয়ঙ্কর একটি স্বৈরাচার, ফ্যাসিবাদ, সকল প্রতিষ্ঠান, সকল নিয়ম নৈতিকতা, সকল রাজনৈতিক কালচার সবকিছু ধ্বংস করে ফেলেছে। তো ধ্বংসের মধ্যে মানুষের ভীতিজনক একটি পরিস্থিতিতে বসবাস ছিল। এমনকি স্বাভাবিক যে জীবন, সেখানে ব্যবসা, রাজনীতি, শিক্ষা, শিল্প, সাহিত্য, কোনো জায়গায় স্বাভাবিক পরিস্থিতি ছিল না। 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বাভাবিকভাবেই মানুষ প্রত্যাশা করেছে যে একটা পরিবর্তন হয়েছে, এবং এই পরিবর্তনে প্রতিটি মানুষ, দেশ, জাতি, জনগণ একটা নতুন স্বপ্ন বা আশার আলো তারা মনে করেছে বা দেখেছে। এই পরিবর্তন ছোটখাটো পরিবর্তন তো না। হাজার হাজার ছেলে অকাতরে জীবন দিয়েছে, যেটা অনেকটা মুক্তিযুদ্ধের সময় লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল গণতন্ত্র, স্বাধীনতার জন্য। শিশুরা, প্রায় শতাধিক শিশু, তারা নিহত বলবো না শহীদ বলবো জানি না, চোখের সামনে তারা জীবন হারিয়েছে। আর অসংখ্য হাজার হাজার মানুষ যারা এখন হাসপাতালে কাতরাচ্ছে। তো এত কিছু সংগঠিত হওয়ার পরে স্বাভাবিক কারণে মানুষের যে আশা প্রত্যাশা, সেটি বিশেষ করে একমুঠো ভাত, একটা চাকরি, অথবা সুখে শান্তিতে তারা রাস্তাঘাটে, ঘরেও এমনকি বসবাস করবে। কিন্তু এই প্রত্যাশাটা খুব দ্রুতই যেন, বিশেষ করে এখন কিছুটা হয়তো বাজার কিছুটা নিয়ন্ত্রিত হয়েছে, কিন্তু নিরাপত্তা বলতে যেটা বোঝায়, যখন ছোট্ট মেয়েটি মানে পশুর হাতে তার সর্বস্ব হারায় এবং এমনকি জীবনও হারানোর পথে, তখন, এবং ঘরের ভিতর বসে আছে, সে উপাধ্যক্ষ কোনো কলেজের, অথবা সাধারণ একটি মানুষ, অথবা ছোট ব্যবসায়ী, তাকে যে কেউ এসে কুপিয়ে গেল, জীবনহানি ঘটে যাচ্ছে। আমরা জানি যে এই নিরাপত্তার বড় দায়িত্বটাই হচ্ছে পুলিশের, এবং তার সঙ্গে সেনাবাহিনীও আছে। তো পুলিশ, তারা তাদের সর্বস্ব, নীতি নৈতিকতা গত 24-এর আগের যে সরকার, সেই সরকারের কাছে বন্ধক দিয়েছিল। তাদের আসলে কোনো মূল্যবোধ ওই সময় ছিল না। এই পরিবর্তনে তারই কিছু খেসারত তারা দিয়েছে প্রতি সরকারের দাসত্ব করার কারণে। তো সেই মানে প্রতি সরকার চলে যাওয়ার পরেও কেউ পালিয়েছে, কেউ নিহত হয়েছে, কেউ হয়তো ঠিক আছে, কিন্তু যে সার্ভিসটা তাদের দেওয়ার কথা রাষ্ট্রের, মানুষের এবং গণতন্ত্র পুনরুদ্ধারে যে ভূমিকাটা থাকার দরকার, আমার কাছে মনে হয়েছে সেখানে ঘাটতি আছে। ঘাটতি থাকার কারণে থানা অথবা যেসব জায়গায় মানুষ স্বতঃপ্রবৃত্ত হয়ে যায়, সেখানেও সেই রকম আচরণ বা ভূমিকা তারা পায় না। কিন্তু অন্তর্বর্তী সরকারের তরফ থেকে একের পর এক পদক্ষেপ নেওয়ার কথা জানানো হচ্ছে, কিন্তু সরকারের নেওয়া পদক্ষেপ কেন কাজে আসছে না? কাজে না আসার আরেকটা বড় কারণ, এটা তো আমি ব্যাখ্যা করে বললাম, যে পুলিশ বা
প্রশাসন তারা ওই সরকারের সুবিধা গ্রহণ করতে গিয়ে তারা নীতি নৈতিকতা নিজের মনুষ্যত্ব সব বিসর্জন দিয়ে দিছিল। সেটাকেই নিয়ে আমাদের চলতে হচ্ছে। কিন্তু সরকার যদি এই যে কয়দিন আগে দেখলাম যে এখন বেসরকারি নিরাপত্তা কর্মীদেরকেও গ্রেপ্তারি পরোয়ানা দিচ্ছে, সেনাবাহিনী তো দিয়েছে। তো এই উদ্যোগটা যদি আগেই নিত, আরো 3-4 মাস আগে, আমার লক্ষ লক্ষ বেকার আমাদের এই শিক্ষিত অশিক্ষিত অনেক ছেলে মেয়ে আছে যারা আমরা দেখেছি রাস্তায় 24-এর পরবর্তী সময় যখন পুলিশ ছিল না, ট্রাফিকে তারা ভূমিকা পালন করছে, পাড়ায় পাড়ায় তারা নিরাপত্তা নিশ্চিত করে। তাদের উপর নির্ভর করলে আজকের এই পরিস্থিতিটা আমার মনে হয় কিছুটা হলেও বেরিয়ে আসতে পারত, কিন্তু সেটা করেনি সরকার। যে কোনো কাজ খুব দ্রুত সিদ্ধান্ত নিতে আমার কাছে মনে হয়েছে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার বোঝাটাই আমরা এখন বহন করছি। এই এখন যেটা, যেমন আজকে যে একটা ঘটনা আমার চোখে পড়লো টেলিভিশনের মাধ্যমে, যে ধর্ষণের এবং নারী নির্যাতনের প্রতিবাদে ছাত্র ছাত্রী এবং বিভিন্ন সমাজকর্মী তারা একটা স্মারকলিপি দিতে চেষ্টা করেছে প্রধান উপদেষ্টার এখানে, সেখানে পুলিশ লাঠিচার্জ করেছে। শুধু লাঠিচার্জ করেনি, আমার কাছে এই দৃশ্যটা দেখে মনে হয়েছে যে 24-এর আগের কোনো ঘটনা, তখন কোনো ঘটনার প্রতিবাদ করলে পুলিশ এই ধরনের নির্বিচারে লাঠিচার্জ করবে। একটা স্মারকলিপি দিতে যাচ্ছে, স্মারকলিপি প্রধান উপদেষ্টার পক্ষ থেকেও নিতে পারতো, তাদের একজন বা 2-3 জন একটা প্রতিনিধি দলকে আহ্বানও করতে পারতো। কিন্তু এইভাবে ঠেকাতে হবে, এইভাবে দৃষ্টান্ত সৃষ্টি করতে হবে, ভীতি সৃষ্টি করতে হবে, এটা আমার কাছে মানে যথাযথ মনে হয়নি। এটি এই সরকারের আরেকটি খারাপ দৃষ্টান্ত হিসাবে চিহ্নিত হবে। ধন্যবাদ জানাচ্ছি শামসুজ্জামান দুদু, শাহাদাত হোসেন সেলিম। এখান থেকে আলোচনাটা শুরু করতে চাই। পুলিশের আসলে কাজ কি? অপরাধীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা, নাকি আন্দোলনকারীদের উপর চড়াও হওয়া কিংবা দমন নিপীড়ন চালানো? ধন্যবাদ আপনাকে। আসলে মানে পুলিশের ভূমিকা তো আমরা গত মানে আন্দোলনের পর থেকে, সরকার পতনের পর থেকে দেখছি যে পুলিশের নিষ্ক্রিয়তা, এবং পুলিশ আসলে মানে কি কাজে মানে দক্ষ, সেটা তো আপনি এখন যে প্রশ্নটা করলেন। আমার মনে হচ্ছে যে পুলিশ তাদের মধ্যে যেই মনোভাব এবং যেই আপনার তাদের যেই মনোবাঞ্ছা, তাতে মনে হচ্ছে যে পুলিশ শুধুমাত্র আপনার ওই আন্দোলন দমন করা এবং বিরোধী দলকে দমন করার জন্য যে প্রশিক্ষণটা তারা বিগত সরকার সময় নিয়েছে, তারা এখনও সেটা বহাল রেখেছে, এটাই মনে হচ্ছে আর কি। কারণ পুলিশ তো অপরাধীদেরকে গ্রেপ্তার করা, অপরাধের মাত্রা কমিয়ে আনা, অথবা জননিরাপত্তা যেভাবে বিঘ্নিত হচ্ছে, মানুষের মধ্যে যেভাবে সংখ্যা জাগরিত হচ্ছে নিরাপত্তাহীনতা, সেখান থেকে কিন্তু মানুষকে মানে সচেতন করা অথবা মানুষকে মানে আশ্বস্ত করার কোনো ভূমিকা কিন্তু আমরা পুলিশ বা সরকারের পাচ্ছি না। এর মধ্যে দিয়ে আজকে আমার শ্রদ্ধেয় দুদু ভাই যেটা বললেন যে পুলিশের যে ভূমিকাটা, এই ভূমিকাটা তো আমরা এই যুদ্ধাঙ্গী ভূমিকাটা তো আপনার বিগত সরকারের আমলে দেখেছি। এই আমলে এটা দেখতে হবে, একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীন একটা দেশ আছে, এই সময়ে আপনার এই ধরনের একটা আপনার জনকল্যাণমূলক একটা আন্দোলনকে এইভাবে দমন করার মানে দৃষ্টান্ত যে স্থাপন করছে, এটা কিন্তু আসলে একটা অশনি সংকেত আমার কাছে মনে হচ্ছে। কারণ সরকার তো বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান কাজ হচ্ছে নির্বাচনটাকে কন্ট্রাক্ট করা এবং পাশাপাশি সরকারের মানে যে রুটিন কাজগুলো সেগুলো মানে করা। কিন্তু আমি অনেককে আলোচককে বিভিন্ন জায়গায় বলতে শুনেছি দেশে কি আদৌ কোনো সরকার আছে কিনা, এটা তো মানে আমরা অনুভব করতে পারছি না, অথবা সরকারের প্রধানতম কাজ কি সেটা আমরা অনুভব করতে পারছি না। আবার আমাদের কাছে মনে হচ্ছে যে সরকার প্রশাসনের এবং আপনার উপদেষ্টাদের একটা বড় অংশ আপনার ক্ষমতাকে প্রলম্বিত করা এবং একটা সরকারি দল গঠন করে আপনার মানে নির্বাচনকে প্রলম্বিত করে একটা সময় ক্ষমতা যাওয়ার যেই একটা আকাঙ্ক্ষা তাদের মধ্যে হচ্ছে, তাতে করে তারা তাদের রুটিন কাজগুলো করতে পারছে না। সরকার তো ছোটো আকারের সরকার, এই ছোটো আকারের সরকারের মধ্যে যদি অধিকাংশ উপদেষ্টা যদি মানে সরকারি দল গঠন করার পিছনে আপনার তাদের মেধা এবং শ্রম ব্যয় করে এবং কিভাবে মানে ক্ষমতাকে দীর্ঘায়িত করবে, প্রলম্বিত করবে, এই কারণে যদি ব্যয় করে, তাহলে দেশে তো সুশাসনের একটু হবেই, এবং সুশাসন নিশ্চিত করার ব্যাপারে তাদের যে মানে মনোবল বা আকাঙ্ক্ষা সেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। আপনার গত কিছুদিন যাবৎ স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগের ব্যাপারে আপনার সব মহল থেকে দাবি তুলছে। স্বরাষ্ট্রমন্ত্রী উনি একটা বিশ্ব রেকর্ড করেছেন বেলা রাত 3টার সময় সাংবাদিক সম্মেলন করে, এটা আপনার সারা পৃথিবীর ইতিহাসে আর কখনো সংবাদ সম্মেলন করে কিন্তু তিনি বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। কিন্তু উনি বললেন না, এটা ওনার চেয়ার বলেছেন। এইসব চেয়ারে আসলে যারা বসেন তারা মানে অন্ধ এবং আপনার বধির হয়ে যান, তাদেরকে যেটা শিখিয়ে দেওয়া হয় তারা সেটাই শুধু মানে তো সাংবাদিকদের কাছে বলেন। ওদের নিজস্ব বিবেক তখন বন্ধ
হয়ে যায় আমার মনে হচ্ছে আর কি। উনি তো বলছেন উনি চেষ্টা করছেন অথবা ইয়ে করছেন, কিন্তু আমরা চেষ্টা তো মাঠে ময়দানে প্রতিফলিত দেখতে পাচ্ছি না। আমরা সেই আগের সরকারের আমলের মতোই শুনতে পাচ্ছি যে ঈদে আমাদের নিজের নিরাপত্তা নিজেকে বহন করতে হবে, নিজের দেখভাল নিজে করতে হবে। তাহলে তো মানে এই পুলিশের মধ্যে কোনো পরিবর্তন আমরা পাইনি। যদি সরকার সংস্কার মানে যে চিন্তাভাবনা করছে, মানে ডে ওয়ান থেকে তাদের পুলিশ সংস্কারের বিষয়গুলো নিয়ে চিন্তা করা দরকার ছিল। কারণ এই পুলিশকে গত 15 বছর শেখ হাসিনা এত নির্মমভাবে ব্যবহার করেছে বিরোধী দল নিপীড়নের জন্য, ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য এবং বিরোধী দলকে উৎখাত করার জন্য। এবং আন্দোলন সংগ্রামে এই পুলিশের ভূমিকা বিনা কারণে, বিনা উস্কানিতে, বিনা প্রয়োজনে আপনার তারা একদম সরাসরি হত্যার জন্য গুলি করেছে। এটা আন্দোলন ঠেকানোর জন্য পুলিশ এভাবে না করলেও পারত। কারণ পুলিশের গুলি করার অধিকার আছে অবশ্যই পুলিশের, কিন্তু কিছু আইন মান্য করে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রথমে ফাঁকা আওয়াজ করবে, তারপরে আপনার পায়ে গুলি করবে, এগুলো কিছুই করে না। আমরা তো প্রতিনিয়ত এখন কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমরা ভিডিও ক্লিপগুলো দেখছি যে কীভাবে তারা মানে দমন করেছে, এবং সেখান থেকে এবং অপ্রয়োজনীয়ভাবে একদম অন্যায়ভাবে মানে অবৈধভাবে তারা কিন্তু আপনার হুকুম তামিল করে কিন্তু মানুষকে হত্যাই করেছে। সেই পুলিশের মনোবল তো তখন পরবর্তীকালে ভেঙে গেছে। কারণ এই জিনিসগুলো কিন্তু পুলিশের পরিবারও দেখছেন, পুলিশের আত্মীয় স্বজনরা দেখছেন, তারাও বলছেন তাদের মধ্যে সেই মনোভাবটা এখনও মানে আর ফিরে আসে নাই। সেটা ফিরে আসার জন্য পুলিশকে যে কাউন্সিলিং করানো বা পুলিশের আপনার বিভিন্ন রকমের ইনসেন্টিভ ঘোষণা করা অথবা ইয়ে করা, এই কাজগুলো কিন্তু সরকারের পক্ষ থেকে আমরা সেভাবে দেখছি না। পুলিশকে মনোবল জাগ্রত করার জন্য যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো কিন্তু সরকারের পক্ষ থেকে হচ্ছে না। যৌথ বাহিনীর যে অভিযান চলছে সেটা কি খুব একটা কাজে আসছে? আমরা দেখছি যে অপারেশন ডেভিল হান্টে আটক ব্যক্তিদের 90% পতিত আওয়ামী লীগের নেতাকর্মী। সেই জায়গা থেকে বর্তমান সময়ে যারা অপরাধ করছে তারা কি পার পেয়ে যাবে? না, দেখুন, প্রথম কথা হলো যে সেনাবাহিনী আমরা মানে বাংলাদেশের মানে মাঠে ময়দানে সেনাবাহিনী আছেন আপনার মানে ক্ষমতা নিয়ে এবং মেশিনিক পাওয়ার নিয়ে তারা কিন্তু এখন মাঠে আছেন। এতে কিন্তু সেনাবাহিনীর কিন্তু বদনাম হচ্ছে। সেনাবাহিনী মাঠে থাকার পরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এরকম হবে, অপরাধীদের এরকম মানে মাথা চাড়া দিয়ে উঠবে এবং নিত্য নতুন উপায়ে অপরাধ করে যাবে, এটা কিন্তু আমরা আশা করিনি। এতে করে কিন্তু সেনাবাহিনীর ভাবমূর্তিও ক্ষুণ্ণ হচ্ছে। সেনাবাহিনী যেটা মানে মাঠ ময়দানে তারা আরও সক্রিয় ভূমিকাটা পালন করবে সেটা আমরা আশা করছিলাম, সেটা কেন জানি কোনো সময় হঠাৎ গতি পায়, হঠাৎ আবার থেমে যায়। এটার পিছনে রহস্যটাকে আমরা দেখতে পাচ্ছি না। আমরা গ্রামেগঞ্জেও দেখছি যে মানুষ একটা নিরাপত্তাহীনতার আতঙ্কে ভুগছে। আসলে এই বর্তমান সময়ে তো যে কোনো কেউ মানে যে কোনো দুষ্কৃতিকারী 5, 10, 20 জনকে সংগঠিত করে যে কোনো জায়গায় আক্রমণ চালাতে পারে, যে কোনো জায়গায় আপনার হামলা করতে পারে এবং করছেও, প্রতিনিয়ত কোনো না কোনো জায়গায় করছে। সব কিছু হয়তো আমাদের নজরে আসতেছে না, কিন্তু এতে করে কিন্তু একটা এক ধরনের আতঙ্ক বিরাজ করছে ব্যবসায়ীদের মধ্যে, নাগরিকদের মধ্যে, রাজনীতিবিদদের মধ্যে, রাজনৈতিক কর্মীদের মধ্যে এক ধরনের, সাংবাদিকদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। তো আতঙ্ক দূর করার জন্য আপনার রাষ্ট্রের প্রধান নির্বাহী অথবা অন্যান্য নির্বাহী কর্মকর্তাদের যেই রকম ভূমিকা পালন করা দরকার ছিল আমরা সেটা কিন্তু দেখতে পাচ্ছি না। আমরা বারবারই কিন্তু আশা করছি, আমরা আহ্বান জানাচ্ছি, আমরা কিছু পরিবর্তনের কথা বলছি, কিন্তু সেগুলো আমরা পাচ্ছি না। এবং যে কারণে আসলে আমরা খুবই মানে হতাশ এবং আমরা আসলে স্তম্ভিত যে আসলে একটা সরকার এভাবে তো একটা রাষ্ট্র পরিচালনা করতে পারে না এবং এভাবে একটা রাষ্ট্র পরিচালিত হতে পারে না। মানে রাষ্ট্র পরিচালনা করার জন্য যে মানে ইয়ে করাগুলো দরকার, এফোর্টগুলো দেওয়া দরকার সরকারের তরফ থেকে, কিন্তু কোনো ক্ষেত্রে শুধু যে জননিরাপত্তা এটা না, অন্যান্য ক্ষেত্র যে ঢাকা শহরটা একদম বসে গেছে, বুঝছেন না? আমরা তো বারবার বলছি যে আপনারা কিছু পদক্ষেপ গ্রহণ করেন, দৃশ্যমান পদক্ষেপ ঢাকা শহরকে সচল করার জন্য, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। আমরা কিন্তু অনেক কথা বলে যাচ্ছি, আমরা কিন্তু ভবিষ্যতে কোনো না কোনো দিন কোনো না কোনো চ্যানেলে কিন্তু আমরা কথাগুলো বলছি যে এই যে আপনার যানজটের ব্যাপারে অনেক দিন ধরে আমরা শুনছি যে মহাখালী বাস স্ট্যান্ডটাকে ঢাকা থেকে সরিয়ে নিয়ে যাবে, তারপরে আপনার লোড গাড়িগুলো ঢাকায় প্রবেশ করবে না, তো ঢাকার যে বাইপাসগুলো আছে সেগুলো সচল করার একটা উদ্যোগ নেওয়ার জন্য। তারপর আমরা একসময় দিল্লিতে দেখেছি যে জোড় বেজোড় গাড়ির সংখ্যা এটা করেও কিন্তু একটা জ্যাম কিন্তু ঢাকা মানে দিল্লিতে অনেকটা সহনীয় পর্যায়ে নিয়ে এসেছে। এখানে কিন্তু কোনো স্বাভাবিক কোনো উদ্যোগ আমরা দেখছি না, এবং কি কারণে দেখছি না সেটা বুঝছি না। ধন্যবাদ জানাচ্ছি সাদাত হোসেন সেলিম। জনাব শামসুজ্জামান দুদু, গণঅভ্যুত্থানের পর নারীর প্রতি সহিংসতা আমরা দেখেছি যে উদ্বেগজনক হারে বাড়ছে এবং একটি নারী বিদ্বেষী পক্ষ দাঁড়িয়েছে। আমরা দেখছি রাস্তাঘাটে কিংবা যে কোনো জায়গায় নারী হেনস্থার শিকার হচ্ছে। নারী বিদ্বেষী এই পক্ষ আসলে কারা? কেন রাষ্ট্র চিহ্নিত করতে পারছে না? যারা গণতন্ত্র মানে না, যারা গোষ্ঠীতন্ত্রের মধ্যে থাকে, যারা নির্বাচনকে অর্থাৎ মানুষের অধিকারকে নিশ্চিত করতে পারে না বা বিশ্বাসী না, কোনো না কোনো সুতোই ধরেন মানুষের অধিকার হারা করে রাখা, এরাই পক্ষান্তরে ফ্যাসিজমের কোনো না কোনোভাবে মানে যে কাজগুলো করে তার পক্ষে যায়। যেমন এখন নারীদের কি করে চলবে, পোশাক কি হবে,
তাদের সীমাবদ্ধ মানে কোন জায়গায় যেতে পারবে কোন জায়গায় যেতে পারবে না, এটা যেন একটা গোষ্ঠী, মানে মজার ব্যাপার, তারা নির্ধারণ করতে যাচ্ছে। এবং এই ব্যাপারে কিন্তু কয়েকজনকে আইন শৃঙ্খলা বাহিনী অ্যারেস্টও করছে, কোর্ট আবার তাদেরকে জামিন দিয়েছে। এটা আমার মনে হচ্ছে যে সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক যে রাজনৈতিক সংস্কৃতি সেটার অনুপস্থিতি। অর্থাৎ স্বাধীনতা যুদ্ধের সময় আমরা লক্ষ্য করেছি যে স্বাধীনতার পক্ষে টোটাল নেশন একসঙ্গে গিয়েছিল, কিন্তু একটা ধর্মীয় গোষ্ঠী, যে গোষ্ঠীরা মনে করছে যে পাকিস্তান রক্ষা করতে পারলে তাহলে পরে ভারতের হাত থেকে বাঁচা যাবে, এবং তাদের রাজনৈতিক ভাবনা সেই সময় বাংলাদেশের বিরোধিতা করেছে এবং একটা সময় তারা সশস্ত্র ভূমিকাও পালন করেছে। এখন কোনো না কোনোভাবে আমরা দেখতে পাচ্ছি ওই রকম একটি গোষ্ঠী যারা গণতান্ত্রিক সংস্কৃতির বাইরে অবস্থান করে, তারা যেন খুব সক্রিয় হয়ে পড়েছে এবং কখনো কখনো এই নারী বিদ্বেষ সুলভ যে ভূমিকা, সে ঘটনা, সেটি তারা অংশগ্রহণ করছে। এটা আমার কাছে মনে হয়েছে যে গণতান্ত্রিক চিন্তা চেতনা ভাবনার এবং সামগ্রিক স্বাধীনতায় যারা বিশ্বাস করে না তাদের পক্ষে এইগুলো করা সম্ভব এবং করছেও তারা। এবং তারা আমাদের আশেপাশে তারা বিভিন্ন রকম চরিত্রে, বিভিন্ন রকম ভূমিকায়, বিভিন্ন রকম ঘটনায়, যেমন চাঁদাবাজি ঘটনা দেখাবে আবার বিভিন্ন রাজনৈতিক দলের উপর দেওয়া হচ্ছে, কিন্তু অনেকে ব্যাংক দখল করছে, অনেক ক্লিনিক দখল করছে, অনেকে বিশ্ববিদ্যালয় দখল করছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়, কিন্তু তাদের জিনিসগুলো কিন্তু মিডিয়াতে আসে নাই, তাদের কথাগুলো আসে নাই। তাদের যে মুখোশটা এত সুকৌশলে তারা ব্যবহার করছে বা পরিধান করছে, যেটা অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ বা গোষ্ঠী তাদের বিরুদ্ধে কোনো কথা বলার মানে লক্ষণীয় দেখা যাচ্ছে না। সেই জন্য আমার কাছে মনে হয়েছে রাজনীতির সাংস্কৃতিকটা যদি সুপ্রতিষ্ঠিত না হয় এবং গণতান্ত্রিক ভাবনা চিন্তা চেতনা যদি আমরা শক্ত করে আঁকড়ে ধরতে না পারি, শুধু রাজনৈতিক দলকে ধরলে হবে না, এটা সামগ্রিক বিচার বিভাগকে এখানে আইন শৃঙ্খলা বাহিনীকে আসতে হবে, দেশবাসীকে আসতে হবে, সাংস্কৃতিক কর্মীদেরকে সক্রিয় হতে হবে। তাহলে এই যে নারী নির্যাতন বা মানে অপসংস্কৃতি, এটা বন্ধ করা সম্ভব। আর না হলে পরে যেমন ৭১-এর সময় আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, কিন্তু আমরা বিজয় লাভ করছি, কিন্তু পরবর্তী শাসক যারা শেখ মুজিবুর রহমান সাহেব, সে আবার ৭২-৭৫-এর মধ্যে ওই অপসংস্কৃতিকে আঁকড়ে ধরেছিল, অর্থাৎ গণতন্ত্রের বাইরে চলে গেছিল, রক্ষী বাহিনী করেছিল, বিরোধী দলের নেতা কর্মীকে নির্বিচারে হত্যা করছে ৭২-৭৫-এর মধ্যে, এবং ৪০ থেকে ৫০,০০০ বিরোধী দল নেতা কর্মীকে হয় গুম নাই খুন একেবারে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে। একটা সময় তো উনি ৪র্থ সংশোধনী করে সংবিধানে বাকশাল মানে সকল দল, এমনকি আওয়ামী লীগও ব্যান্ড করছে শেখ মুজিবুর রহমান সাহেব, দেশে দুর্ভিক্ষ সৃষ্টি করছে। ওই রাজনীতি বা অপসংস্কৃতি বা গণতন্ত্রের বিরুদ্ধে যে শক্তিটা ওই সময় থেকেই মানে উঠে দাঁড়িয়েছে সংগঠন স্বাধীনতা পরবর্তীতে। কিন্তু জনাব শামসুজ্জামান দুদু, ২৪-এর গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে রাজনীতিতে স্থিতিশীলতা কি ফিরেছে? নবগঠিত দল এনসিপি যেমনটি বলছে, বাংলাদেশের শাসন কাঠামোয় পরিবর্তন চাইছে তারা, একই সঙ্গে আইনসভা ও গণপরিষদ নির্বাচন চায় দলটি। এ বিষয়ে আলোচনায় আসতে চাই বিরতির পর। দর্শকদের সাম্প্রতিকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল এন্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব শামসুজ্জামান দুদু, যে আলোচনায় আমরা ছিলাম, বাংলাদেশের শাসন কাঠামোর পরিবর্তন চায় নবগঠিত দল এনসিপি। তারা বলছে একই সঙ্গে আইনসভা ও গণপরিষদ নির্বাচন করতে হবে। এ বিষয়ে আপনারা কি ভাবছেন? কি এটা বলবো, আইন পরিষদের নির্বাচন, এটা তো ৭১ সালে আমরা লক্ষ্য করেছি, স্বাধীনতা যুদ্ধ হয়েছে, সংবিধান নাই, তখন এটা প্রসঙ্গে করে আসছিল। তো ওই স্বাধীনতাকে যদি স্বাধীনতা মনে না করি, ২৪-এর গণঅভ্যুত্থানকে যদি স্বাধীনতা মনে করি, তাহলে এই আলোচনা আসলেও আসতে পারে। এটি কমপ্লিটলি একটি সাংবিধানিক সরকার, মানে অন্তর্বর্তীকালীন সরকার, এটা সাংবিধানিক সরকার, এবং এটি বাংলাদেশে প্রথম না,
গণঅভ্যুত্থানের এর আগে 90-এর গণঅভ্যুত্থান আছে, যেটা আমরা সূচনা করেছিলাম, আমাদের পরবর্তী যারা ছিলেন তারা এটা শেষ করেছিলেন। তারও আগে একটা পাকিস্তান আমলে এই ভূখণ্ডে একটি গণঅভ্যুত্থান হয়েছিল, সেটা হচ্ছে 69-এর গণঅভ্যুত্থান হিসাবে খ্যাত। সেহেতু 69-এর গণঅভ্যুত্থানে গণপরিষদে দেখা দেয় নাই, 90-এও দেখা দেয় নাই। এদের মস্তিষ্কে এই গণঅভ্যুত্থানের পরবর্তীতে নতুন নতুন ভাবনা আসতেই পারে। তো একটি সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে তারা যদি এই জনপ্রিয়তায় থেকে থাকে, সাংবিধানিক সরকার, এই সরকারের ক্ষমতা নাই এই গণপরিষদ কি সেকেন্ড রিপাবলিক আরো কি কি শব্দ, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা, বন্দোবস্ত শব্দটাও আমার এই বয়সে প্রথম শুনলাম, বন্দোবস্ত। হ্যাঁ, তো এটা করতে পারে তারা, নো ডাউট। যেটা যেমন স্বাধীনতার পরপর রব ভাইদের নেতৃত্বে, জলিল সাহেবের নেতৃত্বে জাসদ তৈরি হয়েছিল। এখন জাসদ একটা রাজনীতিতে প্রাসঙ্গিকই না। ওই সময় একটা জনশক্তি বা গণজাগরণ বা মানে একটা কি বলবো, মানুষের ভিতরে একটা আশার কথা তৈরি করেছিল। কিন্তু এখন যে অবস্থাটা এসে দাঁড়াইছে, আমার কাছে মনে হচ্ছে এটা অপ্রাসঙ্গিক একটা আলোচনা। অর্থাৎ এই সময়কে প্রলম্বিত করা, ডিসেম্বরকে অতিক্রম করা, কিভাবে ক্ষমতায় থাকা যায়, কিভাবে জটিলতা সৃষ্টি করা যায়, কিভাবে নির্বাচনকে আরো বিতর্কিত করা যায়, এটা আমার মনে হয় কিছু মহল, কিছু অংশ এই চিন্তার মধ্যে আছে। ওদের বরঞ্চ এটা এই দিকে নজর দেওয়ার দরকার যে গতকাল না আজকে টেলিভিশনে দেখলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে ওই যে এক জায়গায় 3 লাখ টাকা মানে কলাবাগানে সেটা কেসও হয়েছে, পুলিশে 15 জনকে অ্যারেস্ট করছে। এই বৈষম্য বিরোধী একটা অহংকারী শব্দ, বাঙালির আশাবাদের শব্দ, এই শব্দগুলো যদি এই নতুনরা আবার নিজেরাই ধ্বংস করে ফেলে তাহলে আর কিছু থাকলো না। তো এই ছাপটা তো নতুন যে কি বলে, কি পার্টির নাম, জাতীয় পার্টি, জাতীয় নাগরিক পার্টি। ও জাতীয় নাগরিক পার্টি, আবার নাগরিক বাদ দিলে তো এটা জাতীয় পার্টি হয়ে যায়। তো জাতীয় নাগরিক পার্টি, এদের এইগুলোর দিকে বেশি নজর দেওয়া উচিত। গণপরিষদ রিপাবলিকের থেকে তাদের ছেলেদা, তাদের নামে গণপরিষদ কিংবা আইনসভা নির্বাচনের প্রয়োজনীয়তা আপনি বোধ করছেন? একেবারেই প্রয়োজন। ধন্যবাদ জানাচ্ছি জনাব শামসুজ্জামান যদু। শাহাদাত হোসেন সেলিম, যেমনটি আসলে জাতীয় নাগরিক পার্টি বলছে, জুলাই অভ্যুত্থানের সংবিধান ব্যর্থ হয়ে গেছে, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের সহায়তা করবে। আসলেই কি তাই? দেখুন, এগুলো আমাদের কাছে অপরিচিত শব্দ, বুঝছেন। যে গণপরিষদের যে ধারণাটা দিচ্ছে সেটা অপ্রয়োজনীয় এবং অপরিচিত, এবং এগুলো অনেকে আমাদের মধ্যে অনেকে আখ্যায়িত করেছে শব্দবোমা হিসাবে, যে রাজনৈতিক শব্দবোমা। তো এগুলো আমার মনে হয় আপনার এই বিতর্কগুলো মানে সহসায় থেমে যাবে। এই বিতর্কগুলো থেমে যাবে এই কারণে যে দুধুভাই যেটা বললেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের অহংকার। হ্যাঁ, আমাদের অহংকার অবশ্যই। বৈষম্য বিরোধী শব্দটা একটা মানে অহংকার আমাদের মধ্যে ইয়ে করে, অহংকারটাকে আতঙ্কে পরিণত করি আমরা, জিনিসটা কিন্তু সেদিকে যাচ্ছে, কারণ 72 সালে আপনার দেশ স্বাধীন হওয়ার পরে আমাদের সেই সময়কার আপনার জাতীয় পরিষদ এবং প্রাদেশিক পরিষদ দুটোর মানে পরিষদের সদস্যদেরকে একত্রিত করে একটা সংবিধান রচনা করেছে গণপরিষদ নাম দিয়ে। তারপর পরবর্তীকালে আপনার 7ই মার্চে নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনে আপনার আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতায় এসেছে, কিন্তু অনেক বিতর্কিত নির্বাচন সেটা। তো এখন যে অবস্থা আছে, আমরা যে সংবিধানের অধীনে আছি, আমরা মানি বা না মানি, একটা এই সংবিধানের অধীনেই কিন্তু বর্তমান সরকার মানে শপথ গ্রহণ করেছেন এবং বর্তমান সরকার কিন্তু পরিচালিত হচ্ছেন। এবং বর্তমান সংবিধানে আছে যে আপনার 300 আসনের সরাসরি নির্বাচনের মাধ্যমে মানে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করবেন এবং 300 আসনের মধ্যে যে আসন মানে মেজরিটি যাদের আছে তারা সরকার গঠন করবেন। তো এর বাইরে আমাদের যাওয়ার উপায়টা কি আছে? এবং গণপরিষদ মানে কারা নির্বাচন করবেন, কতদিনের জন্য নির্বাচন করবেন, সংবিধান যদি ওই গণপরিষদ গ্রহণ করে তারপরে ওই সংবিধান গ্রহণ করার পরে এই গণপরিষদ কি বিলুপ্ত হবে কিনা, বিভিন্ন প্রশ্ন দেখা দিচ্ছে। এগুলো আসলে অপ্রয়োজনীয়। আমরা যদি সংবিধানের পুরো পরিবর্তন করতে চাই তাও আমরা নির্বাচিত জাতীয় পরিষদ করতে পারবে, জাতীয় সংসদ করতে পারবে। আমরা যদি এটাকে আবার নতুন করে পুনর্লেখন করতে চাই তাও আপনার জাতীয় মানে বা নির্বাচিত সংসদ করতে পারবেন। আমরা যদি এটাকে আবার যদি আমরা মানে আরও পরিবর্তন করতে চাই, আরও সংযোজন বিয়োজন করতে চাই, সব কিছুই সম্ভব। আমরা যদি সংবিধান কিন্তু আপনার শেখ হাসিনাকে ফ্যাসিস্টে পরিণত করে নাই।
সংবিধানে কোনো মানে ধারা উপধারা দিয়ে কিন্তু তিনি ফ্যাসিস্টে পরিণত হননি, বরঞ্চ সংবিধানের যে আপনার সংসদীয় গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল যদি থাকতো তাহলে কিন্তু আপনার একদলীয় নির্বাচন অথবা আপনার এক সময়ে আপনার 14-এর পরে যেটা বলেছে যে আপনার জাতীয় ঐক্যমত্যের সরকার বলেছে তারা সব কোনো বিরোধী দল নাই, তারপর 18 নির্বাচনে তো বিরোধী দলকে একদম মানে করে দিয়েছে, একদম মানে নিবংশ করে দিয়েছে। 24-এর নির্বাচন এগুলো কিন্তু কোনো সাংবিধানিক শক্তিতে না, এগুলো কিন্তু পেশি শক্তি এবং ফ্যাসিস্ট মনোভাবের কারণে কিন্তু আপনার করতে পেরেছে। যে আপনার তৎকালীন আমলাতন্ত্র, সেনাবাহিনী, পুলিশ প্রশাসন প্রত্যেকটা কিন্তু একদম তারা দলীয়করণ করে ফেলেছে চূড়ান্তভাবে, যেটা এখানে আমাদের এই বর্তমান সংবিধানে নেই। আমরা সেই জায়গাগুলো চিন্তা করি, একটা সরকার যেন ফ্যাসিস্ট হতে পরিণত না হয় এবং জনগণ যেন গণতান্ত্রিক উপায়ে ভোট দিতে পারে। আমরা তো এটার জন্য 2014 সাল থেকে আমরা প্রতিবাদ করে আসছি। সেখানে কিন্তু সংস্কারের আলোচনা এসেছে এবং জাতীয় ঐক্যমত্য কমিশন ইতিমধ্যেই 34টি রাজনৈতিক দলের কাছে প্রস্তাব আকারে 166টি সুপারিশ পাঠিয়েছে। সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলো কি ভাবছে সে আলোচনায় ফিরবো, আবার বিরতির সময় হয়েছে। দর্শক, দেশপ্রতিকের প্রতিক্রিয়া এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, দেখছেন দেশ সাম্প্রতিক, ফিরছে আলোচনায়। জনাব শাহাদাত হোসেন সেলিম, যে আলোচনায় আমরা ছিলাম, জাতীয় ঐক্যমত্য কমিশন 34টি রাজনৈতিক দলের কাছে প্রস্তাব আকারে 166টি সুপারিশ পাঠিয়েছে। সংস্কার বাস্তবায়নে আসলে ঐক্যমত্যে কিভাবে পৌঁছাবে রাজনৈতিক অঙ্গন? না, আসলে জাতীয় ঐক্যমত্য কমিশন তাদের প্রস্তাবগুলি আমাদের কাছে পাঠিয়েছে এবং 13 তারিখের মধ্যে আপনার এটা দিতে বলেছে আর কি। আমরা এটা মানে দেখছি এবং আমরা হয়তো 13 তারিখের মধ্যে না পারলেও 2 দিনের মধ্যে আমরা সময় বৃদ্ধি করে আমরা দিয়ে দেবো। সেখানে আপনারা একটা সাম আপ করছে যে একমত নই, আংশিক একমত, মানে একেবারে দ্বিমত, এইভাবে আর কি। তো আমার মনে হচ্ছে যে সেখানে মানে অনেক কিছুই আমরা মানে হয়তো একমত হব না, অনেক কিছুতে আবার একমত হব, এভাবে হয়তো মানে তারা যেভাবে চিন্তা করছে বলে তাদের মানে বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি যে তারা যে অধিকাংশ রাজনৈতিক দল যে 34টা পাঠিয়েছে তার মধ্যে অধিকাংশ রাজনৈতিক দল যদি একমত হয় তাহলে যে একমতেরগুলো তারা প্রাধান্য দেবে, যেগুলো আংশিক একমত সেগুলো নিয়ে আলোচনা করবে যে কোন অংশের সাথে দ্বিমত, তারপর যেগুলো পুরোপুরি আপনার দ্বিমত অথবা একমত নই তো সেগুলো কী কারণে সেটাও ব্যাখ্যা করতে বলেছে। তো আমরা এগুলো নিয়ে কাজ করছি। আমরা 34টা রাজনৈতিক দলের মধ্যে আসলে আপনার ধরুন এখানে অনেকগুলো রাজনৈতিক দল আপনার ওইভাবে সক্রিয় নয়, মানে যাদের পাঠিয়েছে তারপর তারা হয়তো তাদের আলোকে তাদেরকে মানে করেছে। আমরা তো যুগপৎ আন্দোলনের মধ্যে ছিলাম, সরকার বিরোধী আন্দোলনের মধ্যে ছিলাম, আমাদেরকে যেমন পাঠিয়েছে আবার ওই সময় একেবারে নিষ্ক্রিয় অথবা আপনার সরকারের সাথে কোনো রকম যোগাযোগ রক্ষা করে মুখ রক্ষার মানে দায়িত্বে যারা ছিলেন এবং আন্দোলন সংগ্রাম থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন ঘোষণা দিয়ে, তাদের কাছেও পাঠিয়েছে। তো তাদের দৃষ্টিভঙ্গির সাথে আমার দৃষ্টিভঙ্গি তো একমত হবেন না হয়তো অনেক ক্ষেত্রে। তো আপনার জাতীয় ঐক্যমত্য কমিশন যেটা আমরা মানে দেব সেটার উপর ভিত্তি করে হয়তো তারা আবার মানে প্রত্যেক দলের সাথে আলাদা আলাদা মানে হয়তো মিটিং করবেন। তো আগে আমরা দেখেছি এগুলো মানে আমাদের সাথে 2-3-4টার মতো মিটিং হয়েছে মানে প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে। তো তার মধ্যে দিয়ে আমরা অনেকগুলোর মধ্যে দেখলাম যে বেশ একটা তাড়াহুড়োর ভাব, অনেকগুলো আপনার বেশ সমস্ত রাজনৈতিক দলগুলো একসাথে। তো সেখানে একসাথে হলে তো আপনার অনেক সময় যে দীর্ঘ সময় প্রয়োজন হয় সেই সময়গুলো নেই। তো আমার মনে হচ্ছে আমরা যেটা চাই যে সেটা হলো যে ওনারা দরকার হলে 34টি রাজনৈতিক দলের মধ্যেই অনেক আলাপ আলোচনা করুক। এখন রাজনৈতিক দলের মধ্যে তারা কিন্তু একটা টাইম ফ্রেমের কথা জানিয়েছে যে 15ই জুলাইয়ের মধ্যে তারা কাজ শেষ করার কথা জানিয়েছে। হ্যাঁ, পারবে, 15 জুলাইয়ের মধ্যে তারা কাজ শেষ করতে পারবে। এখন আপনার মানে তাদের মধ্যে দেখুন আমি আপনাকে বলি একেবারেই আপনার মানে সমাজে মানে বা রাষ্ট্রে অথবা রাজনৈতিক অঙ্গনে ভূমিকা রাখে না সে একটা রাজনৈতিক দলের বক্তব্য বা মন্তব্য বা একমত দ্বিমতের সাথে যদি বড় রাজনৈতিক দলগুলোর একমত দ্বিমত আপনি এক করে ফেলেন তাহলে তো এটা ঠিক হবে না। এখানে একমত হতে হবে, ধরেন 34টা রাজনৈতিক দলের মধ্যে বিএনপি একমত হলো না, তাইলে 33টা রাজনৈতিক দল কিন্তু একমত হওয়ার পরও কিন্তু সেটাকে আর ঐক্যমত আপনি প্রতিষ্ঠিত করতে পারবেন না। তাহলে প্রাধান্য দিতে হবে এখানে বিএনপি সহ যে 2-1টি বড় দল আছে তাদেরকে একটা প্রাধান্য দিতে হবে। অধিকাংশ আমাদের যে রাজনৈতিক দলগুলো আমরা মোটামুটি একটা মাঝারি শক্তি নিয়ে আমরা রাজনৈতিক অঙ্গনে আমরা আছি, আমাদের তো তারা বিবেচনা নিতে পারবেন। তো আমরা দিয়ে দেওয়ার পরে বুঝতে পারবো ওনারা কিভাবে কাজ করবে। ধন্যবাদ জানাচ্ছি শাহাদাত হোসেন সেলিম। জনাব শামসুজ্জামান দুদু, যেমনটি আসলে শাহাদাত হোসেন সেলিম বলছিল যে সংস্কার বাস্তবায়নের প্রশ্নে বিএনপি অনেক বড় একটি ইস্যু, যেহেতু বিএনপি বড় একটি রাজনৈতিক দল
সেখানে বিএনপি নেতাকর্মীরা বরাবরই বলে এসেছে যে সরকার সংস্কার করে নির্বাচন বিলম্বের পায়তারা করছে বা ষড়যন্ত্র করছে, কিন্তু এই প্রশ্নে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাজ আগামী নির্বাচন আয়োজনে বাধা হবে না বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। এই যে 6টি পন্থায় সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে মতামত চাওয়া হয়েছে, বিষয়টি নিয়ে বিএনপি কি ভাবছে? সাদা সাহেব খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে, আমি তাকে ধন্যবাদ দিই। সেটি হচ্ছে যে রাজনৈতিক দলের সংখ্যাধিক্যের উপরে যে ধরে নিলাম 40টি রাজনৈতিক দল মতামত ব্যক্ত করলো, বিএনপি বা 2-3টি দলের সঙ্গে 47টি দলেরই ভিন্নতা থাকলো, তাহলে ব্যাপারটা এরকম কি, যারা সংস্কারে থাকে গণতান্ত্রিক বিবেচনায় সংখ্যাধিক্য একটা ঘটনা, তাহলে রাজনৈতিক দলের বিবেচনাটা সংখ্যাধিক্যের উপর যেতে ছেড়ে দিই, তো ওই সংস্কারটা দেখা যাবে এমন সংস্কার সরকার যেটা চাচ্ছে 47টা রাজনৈতিক দল সেটা চাচ্ছে, যাদের 1% কেন 0.00 এরকম অবস্থায় অনেক রাজনৈতিক দল আছে জীবনে কখনো ইলেকশনে যায় নাই। তো আমি কোন বিবেচনা করব? জনগণের মতামত। আমি এই প্রস্তাব যেটা জাতীয় ঐক্যমতের প্রস্তাব আমি গুরুত্বহীন মনে করছি না, থাকতে পারে, কিন্তু এটি ছেড়ে দিবে আগামী নির্বাচনে নির্বাচিত দল এবং সরকার, তারা এটাকে যদি গুরুত্ব সহকারে গ্রহণ করে এটাও তাদের বলে দিতে হবে, তাহলে এই সংস্কারের ভবিষ্যৎ আছে। আমি ঠিক ক্লিয়ার করতে পারলাম কিনা? অর্থাৎ জনগণ ভোটাধিকারের মধ্য দিয়ে একটি সরকার নির্বাচিত করবে সংখ্যাগরিষ্ঠ, তো দেখা গেল যে যে সরকারটি জনগণ কর্তৃক নির্বাচিত সেই সরকারের সঙ্গে প্রায় 48টি বা 47টা রাজনৈতিক দলের কোনো ভূমিকাই নেই, তাদের একার কোনো অংশগ্রহণ থাকলেও কোনো ভোটই নাই, তাহলে ওই প্রস্তাবে তারা তো সংখ্যাগরিষ্ঠ, তো সরকার কি ওইটাকে গুরুত্ব দিবে নাকি নির্বাচনে নির্বাচিত যে সরকার, অর্থাৎ এখানে যে যেরকম আমি বলে দিই আমি বাংলাদেশের মানুষ, বাংলাদেশে থাকি, বাংলাদেশের জলবায়ু নিয়ে চলি, বাংলাদেশের জলবায়ুতে যে ওষুধ উৎপাদন হয় সেই ওষুধটা কিন্তু আমি খাবো, ওই সাইবেরিয়াতে যে ওষুধ তৈরি হয় সেটা আমার জন্য কাজ করবে না। তো এই ঐক্যমতের কমিশনের চেয়ারম্যান যদি আমেরিকান হয় তাহলে বাংলাদেশের সংস্কার করা খুব কঠিন ব্যাপার, বিবেচনাটা বাংলাদেশে থাকতে হবে, বাংলাদেশে বুঝতে হবে, বাংলাদেশের জলবায়ুতে থাকতে হবে। আমার কাছে মনে হয়েছে আমরা রং চয়েস, অনেক লোক এখানে ছিল যারা এই কমিশনের চিফ হতে পারতেন, চিফই একটা বেলাইনে চলে গেছে, সেহেতু সে বুঝতে পারছে না যে কাকে কখন কোন জিনিসটাকে গুরুত্ব সহকারে বিবেচনা করে। এখন গুরুত্ব সহকারে বিবেচনা বিষয়টি জাতীয় সংসদের নির্বাচন, এটা আমি মনে করি, এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে এখানে যাই তৈরি করি না কেন তাদের সঙ্গে একটি মানে ওই সরকারের সঙ্গে একটি সমন্বয় থাকতে হবে, যদি না থাকে তাহলে এই সংস্কার 1/11-এর পরেও সরকার সেই সময় দুর্নীতির বিরুদ্ধে এই করব ও করবো, তা 2 বছর পর তারা পালানোর রাস্তা খুঁজছে। এই মঈন সাহেব তো একবারও দেশে আসলো না, ফখরুদ্দিনের সাহেব তো একেবারে গত 18 বছরের 19 বছরে আসলে নাকি, একেবারে সে 1/11-এ করে তাদের যে মানে সেই সময় উলট পালট মানে ব্যবসায়ীদের কাছ থেকে 15,000 কোটি টাকা 1500 কোটি টাকা সেটা এখনো বোধহয় সেই টাকা কোনো কিছু করতে পারেনি, সেটা সরকারি কোষাগারে আছে। বাস্তবোচিত দৃষ্টিভঙ্গি থাকতে হবে। আমি যে সংস্কারের নামে যেটা করছি, এনজিওতে বসে অনেক কিছু করা সম্ভব, কিন্তু রাজনৈতিক বিবেচনায় জনগণকে আমি ক্ষমতায় না দিয়ে, ভোট না দিয়ে, তার মতামতকে গুরুত্ব না দিয়ে আমি শুধু কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে একটা সিদ্ধান্ত নিব, এটা বোধহয় বাস্তবোচিত হবে না। কিন্তু রাজনৈতিক দলগুলোর মাঝেও তো আমরা প্রত্যাশার জায়গায় এক ধরনের পার্থক্য দেখতে পাচ্ছি। বিএনপি যেমন জাতীয় সংসদ নির্বাচনকে গুরুত্ব দিচ্ছে, জামায়াত আবার সংস্কারকে গুরুত্ব দিচ্ছে, আবার নবগঠিত এনসিপি বলছে বিচার ও সংস্কার করা জরুরি। এটাই তো বললাম এতক্ষণ, আমাদের সঙ্গে যখন জামাত ছিল তখন 18-19টা সিট পাইছে, যখন সে একা ইলেকশন করে 2 থেকে 3টে সিটে বেশি পায় না। তো এখন আমি যে দলটি প্রায় 250 সিটের উপরে 250 সিটের উপরে মানে যে দলটি পায় সেটি 3টে সিট পাওয়ার সঙ্গে কি গুরুত্বপূর্ণ, আর আরেকটা দল তো ইলেকশনই করে নাই,
আরেকটি কিন্তু এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম যেমনটি বলেছে যে খুব পরিষ্কারভাবে বলতে চাই, আপনারা বিচার ও সংস্কার পেছানোর রাজনীতি করবেন না, বিচার ও সংস্কারের প্রতি ঐক্যমত্য পোষণ করুন, নির্বাচন আমরা আপনাদেরকে করে দিতে সহায়তা করব। সরকার না, সে একটি রাজনৈতিক দল, তা আবার নবগঠিত। আমার পাশে যে সাদর সাহেব বসেছে তারও রাজনৈতিক দলের বয়স আর ওর দলের বয়স অনেক পার্থক্য। আমাদের কথা বাদই দিলাম, আমি তাকে গুরুত্বহীন মনে করছি না। আগে নির্বাচনে এসে নিজের অবস্থানটা যাচাই করতে হবে, সে কি জামাতের উপরে রাজনৈতিক দল না জামাতের থেকেও কম গুরুত্বপূর্ণ, সেটি প্রমাণ হবে ইলেকশনে। ইলেকশনকেই আমি আটকে দিচ্ছি, ইলেকশনে আমি যেতে চাচ্ছি না। তাহলে আমি কে গুরুত্বপূর্ণ, তাহলে অতীত ইতিহাস নিয়ে আমাকে ঘাটাঘাটি করে বিশ্লেষণ করে বের করতে হবে এ গুরুত্বপূর্ণ, এ তারপরে, এ তারপরে, কারণ তারা ইলেকশন করছে। আরেকটি নতুন ইলেকশনের মধ্য দিয়ে যদি আমি বেরিয়ে আসতে পারি, যেমন শেখ মুজিব সাহেব 17 নির্বাচনের আগ পর্যন্ত দ্বিতীয় তৃতীয় শ্রেণীর রাজনৈতিক ব্যক্তি ছিল, মৌলানা ভাসানী ছিল চূড়ান্ত ব্যক্তি তখন, কিন্তু 17 নির্বাচনের মধ্য দিয়ে শেখ মুজিবুর রহমান সাহেবের উত্থান ঘটছিল। এটা কিন্তু বুঝতে হবে, 70 ইলেকশন, তার আগ পর্যন্ত শেখ মুজিব ওই ক্যাটাগরির নেতা ছিল না। অর্থাৎ নির্বাচন, যারা নির্বাচনমুখী দল তারা নির্বাচনের মধ্য দিয়ে মীমাংসা চায়, আর অন্যরা চায় সশস্ত্র বিপ্লবের মধ্যে, বিপ্লবের যে ঘটনা। এখন অনেকে গুলিয়ে ফেলে যে গণঅভ্যুত্থান আর বিপ্লব, এখন যেমন এটা গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে, এটা শহীদ মিনারে গিয়ে সরকার গঠন হয় না। তো কেউ কেউ বলছে এটা বিপ্লব, এটা গিয়ে ওই বঙ্গভবনের ছপ্পু সাহেবেরই সায়ের আমন্ত্রণের মধ্যে দিয়ে সরকার হয়েছে, তাও সাংবিধানিক সরকার। সেই জন্য এটা গণঅভ্যুত্থান পরবর্তী বিবেচনা। সেই জন্য আমার কাছে মনে হয় আমরা যা কিছুই করি না কেন জনগণের কথাটা মাথায় নিয়ে, অর্থাৎ জনগণের ভোট অধিকারটা ফিরিয়ে দিয়ে, তার মধ্যে দিয়ে হ্যাঁ অন্য যে কোনো নবশক্তি উত্থান করতে পারে। যেমন আওয়ামী লীগ ছিল, তারপরে তো বিএনপির উত্থান ঘটছে, ইলেকশনের মধ্যে দিয়ে ঘটছে। সেহেতু আগামী দিন জামাত অথবা নবগঠিত রাজনৈতিক দল বা অন্য যে কোনো দল, তারা জনগণের সমর্থন নিয়ে যদি তাদের উত্থান ঘটে, তাকে মানতে হবে, মেনেই আমাকে পরবর্তী 5 বছর অপেক্ষা করতে হবে সাংবিধানিক নিয়মে। যেমন 90 দিনের সময় চলে গেছে, 90-এর গণঅভ্যুত্থানের পরে 30 দিন, মানে 90 দিনের মধ্যেই তখন জাস্টিস শাহাবুদ্দিন সাহেব ইলেকশন করে নির্বাচিত সরকার হাতে ক্ষমতা দিয়েছিল। এখন যদি কেউ ধরে বসে যে এটা 7 মাস পেরিয়ে গেছে, তো অর্থাৎ 290 পার করছে, অর্থাৎ সংবিধানের বাইরে চলে গেছে এই সরকার। কেউ যদি এটা মানে কোর্টের মাধ্যমে জানতে চায়, মানে যেতে চায় যে এটা বৈধ সরকার কিনা, কারণ 90 দিন একটা সরকারের পরবর্তী 90 দিনের মধ্যে আরেকটি সরকার নির্বাচনের ব্যবস্থা করতে বাধ্য, কিন্তু সেটা হয়নি আমাদের দেশে। গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্ররা বরাবরই বলেছে যে এই গণ অভ্যুত্থান শুধুমাত্র একটি নির্বাচন করার জন্য ঘটেনি। আমি তো বললাম, তারা যাতে মনে করে গণ অভ্যুত্থানে এটা ঘটেনি, তারা সরকার চালাবে, সরকার আছে, তারাও ছিল, একজন ছিল নাজির সাহেব, আরো 2-3 জন আছে, তারা মনে করতে পারে। দিন যত যাচ্ছে, আমি তো কলাবাগানের ঘটনাটা বললাম, সারা দেশে রংপুরে এই ঘটনা হচ্ছে, এই ঘটনাগুলো তারা ক্রমান্বয়ে মুখোমুখি হবে। এতে তাদের ভাবমূর্তি এবং তাদের নেতৃত্ব, তাদের অবস্থান ক্রমেই বিতর্কিত হবে। যতদিন নির্বাচিত সরকার সেটা যদি তারাও হয়, তাহলে সেই সরকারের প্রতি মানুষের যে সমর্থন থাকবে, তখন এইসব ডাকাতি ফাকাতি এইগুলো ঘটবে না। ধন্যবাদ জানাচ্ছি জনাব শামসুজ্জামান দুদু, ধন্যবাদ জানাচ্ছি শাহাদাত হোসেন সেলিম। দর্শক, আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে, ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।